যৌথ বাহিনীর ডেভিল হান্ট অপারেশন, গাজীপুর সহ কয়েক জেলায় আটক শতাধিক। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করলেই আনা হবে আইনের আওতায়। যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। দেশ জুড়ে ভাঙচুর, অগ্নিসংযোগ রোধে সরকারের ব্যর্থতার সমালোচনা বিএনপি ও সিপিবির। আওয়ামী লীগকে দুষছে ইসলামী আন্দোলন, অস্থিরতা নিয়ন্ত্রণই চ্যালেঞ্জ। সব জায়গায় শেখ মুজিবের মূর্তি, সব জায়গায় শেখ মুজিবের ছবি। ওই ক্ষোভটা মানুষের সেখানে। এই ঘটনা আর হবে না, এটা জনমনে যদি নিশ্চিত না করতে পারি, তাহলে ওই অপশক্তি কিন্তু সুযোগ পেয়ে যাবে। সাংবিধানিক প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাব মুক্ত না হলে ফিরে আসবে আগের অবস্থা, বললেন সিইসি। রাজনীতিতে ঢুকতে চায় না কমিশন। জুলাই আগস্টে গণহত্যার মামলায় আরো 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এ মাসেই শেষ হচ্ছে 2-3টি মামলার তদন্ত, জানালো প্রসিকিউশন। কর্মকর্তাদের অপ্রদর্শিত অর্থের সন্ধানে লকার খুলতে বাংলাদেশ ব্যাংকে দুদক প্রতিনিধি দল। এনসিটিভিতেও চলছে অভিযান। দিল্লিতে বাজিমাতের পর সরকার গঠনের তোড়জোড় বিজেপির। মুখ্যমন্ত্রী পদের জন্য সবচেয়ে আলোচিত নাম, কেজরিওয়ালকে হারানো প্রবেশ সিংহ বর্মা। শুভেচ্ছা। দুপুরে বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। গাজীপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্টে 13 থানায় এখন পর্যন্ত 82 জন আটক হয়েছে। সকালে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার ও জিএমপি এসপি ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক। জানিয়েছেন, রাতভর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। 5 থানায় অন্তত 40 জন আটক হয়েছে। এর মধ্যে কাপাসিয়া থানায় 11, শ্রীপুর থানায় 10 জনকে আটক করা হয়েছে। বাকিদের ধরা হয়েছে অন্য থানা এলাকা থেকে। এছাড়া মহানগরের 8 থানা এলাকায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। কমপক্ষে 42 জনকে আটক করা হয়েছে এবং আটককৃত সবাই আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থক বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুর জেলার 5টি থানার মাধ্যমে আমরা 40 জনকে গ্রেফতার করেছি। এর মধ্যে আপনার সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে আমাদের শ্রীপুর থানায় 11 জন, তারপর আপনার কাপাসিয়াতে আছে 10 জন। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। গাজীপুরে যাচ্ছি, সহকর্মী হোসাইন আলী বাবু অপেক্ষা করছেন। বাবু, যেমনটি দর্শকদের জানালাম যে অন্তত 82 জন আটক করা হয়েছে 13 থানায়। এদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়েছে কিনা জানাবেন, এবং সকালে কি অপারেশন ডেভিল হান্টের আওতায় কোনো অভিযান হয়েছে? তাদের আসলে প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পরে আসলে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। সেখান থেকে আসলে তাদের রিমান্ড চাওয়া হবে। আসলে এই যে গাজীপুরে যে মোজাম্মেলের বাড়িতে বৈষম্যদের উপর হামলা, সেই হামলায় আসলে বৈষম্যর যারা আহ্বায়ক রয়েছেন গাজীপুরে, তারা আসলে 2টি অভিযোগ করেছেন এই ঘটনায়। একটি অভিযোগ হামলার, একটি অভিযোগ হয়েছে, একটি হচ্ছে গুলি হয়েছিল যে গতকাল রাতে, সেই গুলির সেটাও একটি অভিযোগ হয়েছে। এখন কিন্তু আসলে এই যে যেটা বলেছেন যে আসলে ডেভিল হান্টের যে অভিযান, সেটা এখন কিন্তু আসলে অভিযান চলছে না। র্যাবের কয়েকটি বাহিনী আসলে বিভিন্ন জায়গায় আসলে বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান করছেন। সেখানে তারা অভিযান চালাচ্ছেন, চেকপোস্ট করছে যে কোনো গাড়িতে, কোনো মোটরসাইকেলে কোনো ধরনের অবৈধ কিছু আছে কিনা, সেই বিষয়ে আসলে বিভিন্ন জায়গায় আসলে চেকপোস্ট করে দেখছেন। তার পাশাপাশি যেসব আসামি আসলে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে তারা ম্যাক্সিমাম হচ্ছে যে তারা গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে তারা ম্যাক্সিমাম হচ্ছে যে তারা আওয়ামী লীগের নেতাকর্মী। তারা কিন্তু বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ডের কিন্তু আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, কিন্তু এটা কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন বিভিন্ন থানার যারা রয়েছেন অফিসার ইনচার্জ। তারা এখন কিন্তু আসলে তাদেরকে আদালতে প্রেরণ করার প্রস্তুতি চলছে। তারপর আসলে তাদের রিমান্ড চাওয়া হবে, সেখান থেকে আসলে তথ্য জানা যাবে। আসলে তখন আবার আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। অনেক ধন্যবাদ এই মুহূর্তের আপডেট জানানোর জন্য বাবু। বিভিন্ন স্থানে অপারেশন ডেভিল হান্টে আরও অন্তত 30 জন ধরা পড়েছে। রংপুর মহানগরীতে 5 জন, বিভাগে 14 জনকে আটক করেছে
যৌথ বাহিনী এবং শনিবার রাতভর এই অভিযানে তাজহাটে 2, কোতোয়ালি, হারাগাছ, মাহিগঞ্জ থানা এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। এছাড়া কুড়িগ্রামে 6, দিনাজপুরে 3, ঠাকুরগাঁও 2, গাইবান্ধা, পঞ্চগড়, লালমনিরহাট থেকে একজন করে গ্রেফতার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যা চেষ্টা সহ বিভিন্ন মামলার আসামি তারা। অপারেশন ডেভিল হান্টে নোয়াখালীতে 7 জনকে গ্রেফতার এবং রাজশাহীতে 4 জনকে আটক করা হয়েছে। যতদিন পর্যন্ত ডেভিল নির্মূল না হবে ততদিন এই অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে ফার্মগেটের খামার বাড়িতে মৃত্তিকা ভবন উদ্বোধনে যান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। জানান, যারাই দেশকে অস্থিতিশীল করবে তাদের গ্রেফতার করা হবে এই অপারেশনে। এ সময় গাজীপুর পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেছেন, ছাত্রদের উপর হামলা চালানো অনেককেই আইনের আওতায় আনা হয়েছে, বাকিদেরও শীঘ্রই আটক করা হবে। এদিকে সুনামগঞ্জে কৃষকের ভাস্কর্য ভাঙার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, যারা এটি করেছে তাদের বিচারের মুখোমুখি করা হবে এবং নিশ্চিত করেন 5 জন সাবেক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতারের বিষয়টিও। যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেককেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে এবং তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এই ব্যবস্থা করা হবে। ডেভিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে গাজীপুর ছাড়াও সারা দেশে শনিবার থেকে অপারেশন ডেভিল হান্ট চালাচ্ছে যৌথ বাহিনী। রাজধানীতে নিরাপত্তা চৌকি বসিয়ে নিয়মিত কার্যক্রম চালায় সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা এসেছিল আগেই। সে মোতাবেক শনিবার রাত 12টা থেকে শুরু হয় যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট। ঘটনার শুরু যেখানে সেই গাজীপুরের ধীরাশ্রমে আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের বাড়িতে যায় র্যাবের একটি টিম। এ সময় জিজ্ঞাসাবাদ করা হয় কয়েকজনকে। কড়া প্রহরা ছিল গাজীপুরের গুরুত্বপূর্ণ সড়ক আর অলিগলিতে। চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় সেনা সদস্যরা। চট্টগ্রামে শনিবার রাত 12টা থেকে টহল দিতে দেখা যায় সেনা সদস্যদের। শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্দেহজনক গতিবিধি ও গাড়িতে তল্লাশি চালানো হয়। নগরীতে প্রবেশ ও বের হওয়ার রাস্তায় ছিল বাড়তি নজরদারি। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা দরকার। অভিযানটা পরিচালনা করতেছে, এটা যদি আরো আগে থেকে শুরু করতো তাহলে দেশের পরিস্থিতি আরো ভালো হতো। 6 মাসে দেশে অনেক কিছু হয়ে গিয়েছে, আপনারা দেখেছেন দেশে কোথাও শান্তি নাই, পুলিশের কাজ করছে না, যে যার কাজকর্ম ঠিকঠাক করে করছে না। এখনো পাই নাই, জিজ্ঞাসাবাদ করতেছি, সন্দেহজনক হলে আমরা ব্যবস্থা নেব আর কি। সাতক্ষীরায় রাত 12টার পর সড়কে দেখা গেছে সেনা সদস্যদের। সেনা সদস্যরা জানান, নিয়মিত টহলের অংশ হিসেবে তাদের কার্যক্রম চলেছে। খুলনা মহানগরীতেও সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীকে সড়কে দেখা গেছে। তারাও বলছেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা টহল দিচ্ছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত একটি টহল কাজ। আমরা নিয়মিত রোস্টার ডিউটিতে আমরা আসি এবং নিয়মিত ডিউটিগুলো করি। একটা অপারেশন হওয়ার কথা সারা বাংলাদেশে, গাজীপুর সহ ডেভিল হান্ট নামক একটা অপারেশন হওয়ার কথা। এটা আমরাও জানছি নিউজের মাধ্যমে। আমাদের খুলনা মেট্রোপলিটন পুলিশ থেকে এখনো পর্যন্ত কোনো এরকম নির্দেশনা আমাদের কাছে নাই। এদিকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী। সেসব চেকপোস্টে প্রাইভেট কার, মোটরসাইকেল সহ সব ধরনের যানবাহন থামিয়ে চেক করা হচ্ছে। এ সময় অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে জানতে চাইলে বলেন, এ বিষয়ে তাদের কাছে কোনো নির্দেশনা আসেনি। শামীম রেজা, যমুনা নিউজ। গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে আটকের বিষয়ে ব্রিফিং করেছেন জিএমপি কমিশনার এবং আমাদের সহকর্মী পলাশ প্রধান এই ব্রিফিংটি কাভারও করেছেন। আমরা একটু জানতে চাই পলাশের কাছে কি আপডেট আছে। পলাশ, যদি আপনি আমাকে শুনতে পেয়ে থাকেন একটু জানাবেন যে এই ব্রিফিংটির কথা মাত্রই দর্শকদের জানালাম। জিএমপি কমিশনার আসলে কি জানালেন, একটু বিস্তারিত করে দর্শকদের জানাবেন।
আমরা চেষ্টা করছি আমাদের সহকর্মী পলাশ প্রধান। জি, তিনি একটি ব্রিফ করেছেন, সেটিতে বলছিল যে তিনি কিন্তু বলছিল যে এই ধরনের যে ঘটনা ঘটেছে সেটি একটি মামলা হয়েছে কিছুক্ষণ আগে, কিন্তু মামলা সম্পর্কে বলেছে এবং গাজীপুর জেলা এবং মেট্রো যে 8টি থানা রয়েছে সেখানে মোট এ পর্যন্ত অভিযানে 82 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর মধ্যে রয়েছে জেলা হচ্ছে 40 জন এবং গাজীপুর মহানগর যে থানাগুলো রয়েছে সেখান থেকে গ্রেপ্তার করেছে 42 জন। এই মোট 82 জনকে কিন্তু গ্রেপ্তার করেছে। তবে গ্রেপ্তারের বিষয়ে বলা হয়েছিল যে অভিযান চলমান রয়েছে এখনো, সে বিষয়ে একটি কিছুক্ষণ আগে যে 8টি থানা রয়েছে সেখানে ওসি, এসি, এডিসি এবং উপপুলিশ কমিশনার সহ সকলকে নিয়ে কিন্তু একটি জরুরি বৈঠক হয়েছে। সেই বৈঠকে কিন্তু বলা হয়েছিল যে এই অভিযানকে যেন আরো চলমান রাখে এবং সেই ক্ষেত্রে বলা হয়েছিল যে যারা আসলে এই হামলা যারা জড়িত অর্থাৎ মামলা অন্তর্ভুক্ত যারা, তাদেরকে যেন আসলে দ্রুত গতিতে যেখানে রয়েছে তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় সে বিষয়ে কিন্তু বলা হয়েছিল এবং বলছিল যে এখানে বলছিল যে গাজীপুরে যারা আসলে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিল অর্থাৎ যারা বড় বড় যে নেতারা ছিল তারা যে আসলে ভার্চুয়াল মিডিয়াতে এসে যে ভিডিও কনফারেন্সে এসে তারা যে বার্তাগুলো দিচ্ছে আসলে কোথা থেকে বার্তাগুলো দিচ্ছে এবং তারা কোথায় অবস্থান হচ্ছে সেই বিষয়টি আসলে তারা খতিয়ে দেখছে, তদন্ত চলছে। সেই বিষয়টি তদন্ত করে আসলে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছিল। সেখানে বলা হয়েছে যে যত দ্রুত হোক এই মামলার অন্তর্ভুক্ত যারা রয়েছে এবং যারা মূলত তাদেরকে সহযোগিতা করছে অর্থ দিয়ে বা বিভিন্ন বিষয়ে যারা সহযোগিতা করছে তাদেরকে দ্রুত গতিতে গ্রেপ্তার করবে এমন নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে এবং সেটি কিন্তু আমাদের কাছে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য পলাশ। বিচারহীনতায় বিশ্বাস করে না বিএনপি, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেছেন। অদৃশ্য শক্তিকে মোকাবেলায় আবারও জনগণকে রাজপথে নামতে হবে বলেও মন্তব্য তার। জানান বিএনপি সংস্কারের বিরোধী নয়, কিন্তু এই মুহূর্তের বাস্তবতা বিবেচনা করতে হবে। সংস্কারের অজুহাতে অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ক্ষমতায় থাকার অভিপ্রায় আছে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন গয়েশ্বর। বলেন দীর্ঘদিন পরে এখন কেন সারা দেশে হামলা হচ্ছে তা নিয়েও জনমনে প্রশ্ন আছে। যারা এই তথাকথিত বিভিন্ন অবাস্তব দাবিতে নেওয়া করতেছে তারা আমার মনে হয় নির্বাচনের ট্রেনটা ফেল করার ধান্দায় আছে। যথাসময়ে ট্রেন ছাড়বে, যথাসময়ে আমরা সেই নির্বাচনে ট্রেনে প্যাসেঞ্জার হয়ে আমরা একটি সুষ্ঠু অবাধ নির্বাচন থেকে যেতে। প্রশাসনে আওয়ামী দোসরদের রেখে অপারেশন ডেভিল হান্ট দিয়ে শুধু টোকাই ধরে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে তৃণমূল নাগরিক কমিটির অবস্থান কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেছেন। বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে না পারলে সরকারের প্রতি বিএনপির সমর্থন ধরে রাখা দুষ্কর হবে। জয়নুল আবদিন আরও বলেন নির্বাচন যত বিলম্বিত হবে ভারত থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র তত বাড়বে। 32 নম্বর সহ যত স্মৃতি বিজড়িত বাড়িয়ে থাকুক না কেন, সেখান থেকে যদি গুম খুনের নির্দেশ দেওয়া হয়ে থাকে তাহলে সেসব স্থাপনা ভাঙা সঠিক হয়েছে বলে মন্তব্য তার। আপনাদের এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের ভিতর শয়তান আছে, আগে শয়তানকে ধরুন। ডেভিল হান্ট তৈরি করে টোকাই ধরলে জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। এদিকে দেশজুড়ে চলমান ভাঙচুর অগ্নিসংযোগ কাম্য নয় বলছেন বিএনপি ও সিপিবি নেতারা। এটিকে সরকারের বড় ব্যর্থতা হিসেবেই দেখছেন তারা। তবে এ ঘটনায় আওয়ামী লীগকেই দায়ী করছে ইসলামী আন্দোলন। গণ অভ্যুত্থানের 6 মাস পর নতুন অস্থিরতা নিয়ন্ত্রণ সরকারের জন্য চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন রাজনীতিবিদরা। ঘটনা শুরু ভারতে অবস্থানরত শেখ হাসিনার ভাষণের ঘোষণার পর। 5 ফেব্রুয়ারি রাত 9টায় ভাষণ শুরুর আগেই 32 নম্বরে বিক্ষুব্ধদের জমায়েত। রাত 8টায় ভাঙা শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর। বাড়িটি 1994 সালেই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টকে হস্তান্তর করেছিলেন শেখ হাসিনা ও শেখ রেহানা। ফলে বাড়িটি শেখ পরিবার, আওয়ামী লীগ ও ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান করে নিলেও বিগত 3 দশকে ছিল না শেখ হাসিনার বাসস্থান বা রাজনৈতিক কার্যালয়। বঙ্গবন্ধুর বাসভবন থাকলে আমি বলবো এটা কোনো ব্যক্তির বাসভবন না, আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ। একটা ভিন্ন রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া এ ধরনের পরিকল্পিত কোনো ভূমিকা দিয়ে অন্ততপক্ষে 32 নম্বর গুড়িয়ে দিতে পারে সেটা আমি অন্ততপক্ষে মনে করি না।
ধানমন্ডির বিক্ষোভ মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে। ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসভবন ও কার্যালয়। গণ অভ্যুত্থানের 6 মাসের মাথায় আতঙ্কিত হয়ে পড়ে সারা দেশের মানুষ। ঘটনাটিকে শুরুতেই ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছে বিএনপি। একটা ভবন ভেঙে দিয়ে তো তাদের আদর্শকে আপনি নিশ্চিহ্ন করে দিতে পারবেন না, বরং তাদেরকে যদি আপনি দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে পারেন তাইলে একটা এক্সাম্পল হবে এবং ভবিষ্যতে অন্য কেউ এই ধরনের অন্যায় করার মতো সাহস পাবে। ভাঙচুরের ঘটনাকে জনরোষ ও শেখ হাসিনার প্রতি বিক্ষোভের নমুনা হিসেবে দেখছে কয়েকটি ইসলামী দল। কারো কারো মত, গণহত্যার পরেও আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা না হওয়ায় বেশি ক্ষুব্ধ হয়েছে ছাত্র জনতা। এর আগেও আওয়ামী লীগ সব কাজ করেছে, বিভিন্ন স্থাপনা ভাঙচুর এবং স্থাপনার নাম পরিবর্তন, এগুলো কিন্তু তারা করেছে। দেবতার মতো বানিয়ে ফেলছিল, এত বাড়াবাড়ি করা হয়েছিল। দেখেন সব জায়গায় শেখ মুজিবের মূর্তি, সব জায়গায় শেখ মুজিবের ছবি। ওই ক্ষোভটা মানুষের সেখানে স্বাভাবিকভাবেই তার উপরে পড়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাস পেরোলে ক্রমেই বাড়ছে মূল্যায়নের প্রশ্ন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও অভিযোগ কমেনি। তার উপর ভোটের চাপ বাড়ছে বিএনপি সহ সমমনা দলগুলোর। এ অবস্থায় দেশব্যাপী অস্থিরতা সরকারের নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রাজনীতিবিদরা। রাজনৈতিক দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আপনারা একটা রোড ম্যাপ ঘোষণা করেন, একটা সময়সূচি ঘোষণা করেন, কিন্তু সরকার সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা নির্লিপ্ত আপনি লক্ষ্য করছেন। যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় না আনতে পারি, আইনের শাসনের দ্বারা না আনতে পারি এবং এই ঘটনা আর হবে না, এটা জনমনে যদি নিশ্চিত না করতে পারি তাহলে ওই অপশক্তি কিন্তু সুযোগ পেয়ে যাবে। বিচারিক প্রক্রিয়াটাও সেভাবে আগায় নেই এবং তাদের বিরুদ্ধে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়ার বিষয় সেটাও কিন্তু স্পষ্ট না। ভাঙচুর ছাড়াও চলমান অস্থিরতায় আহত হয়েছেন বেশ কয়েকজন। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে, নতুবা সব আগের অবস্থায় ফিরে যাবে, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইসিতে RFETর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিইসি বলেছেন, নির্বাচন কমিশন কোনো রাজনীতিতে ঢুকতে চায় না, কোনো দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতেও চায় না, সবাইকে সাথে নিয়ে নিরপেক্ষ ভূমিকায় থাকতে চায় কমিশন। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, সাংবাদিকরা ইসির গুরুত্বপূর্ণ অংশ, সবার সহযোগিতা পেলে জাতিকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন বলেও জানান তিনি। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায় তাহলে দেখবেন যে আমি মনে করি যে এই আবার সেই পুরানো জিনিস রিপিট হবে। দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার সন্ধ্যা 6টায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে বিএনপির একটি প্রতিনিধি দল। যমুনা টেলিভিশনকে এমনটা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। চিফ অ্যাডভাইজারের ওখানে 6টার সময় বিকেল যমুনা উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি দিবে। জুলাই আগস্টে গণহত্যার মামলায় আরও 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর পাশাপাশি এপিবিএন সদস্য সুজনকে 12 ফেব্রুয়ারি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন ট্রাইব্যুনাল। উত্তরা, রামপুরা ও মহাখালী এলাকায় হত্যাযজ্ঞ চালানোর দায়ে 7 জনকে গ্রেফতারের বিষয়ে আলাদা 3টি আবেদন করে প্রসিকিউশন। শুনানি শেষে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। এছাড়া 5 আগস্ট চানখারপুলে গুলি চালানো এপিবিএন সদস্য সুজনকে একদিন জিজ্ঞাসাবাদের আদেশও দেন আদালত। এ সময় শুনানিতে তদন্তের অগ্রগতি জানতে চান ট্রাইব্যুনাল, আর প্রসিকিউশন জানায় এ মাসেই 2-3টি মামলার তদন্ত শেষ হবে। মিরপুরের ঘটনায় 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। উত্তরার ঘটনায় 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং রামপুরায় আপনারা জেনে থাকবেন চঞ্চল চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, ওই ঘটনায় আমরা আরও 2 জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করেছে। অপ্রদর্শিত অর্থের অনুসন্ধানে বাংলাদেশ ব্যাংকের লকারগুলো খুলতে ব্যাংকে দুদকের অভিযান চলছে এবং পরিচালক সাইমুজ্জামানের নেতৃত্বে 6 সদস্যের একটি দল এখন বাংলাদেশ ব্যাংকে। আজ
25 থেকে 30 জন কর্মকর্তার লকার খোলার কথা জানানো হয়েছে। দুপুর 12:30টার দিকে দুদকের দল বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করে কিছু প্রক্রিয়া শেষ করে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতেই এসব লকার খোলা হচ্ছে। একই সাথে রক্ষিত অর্থ সম্পদ বা নথিপত্রের তালিকাও করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এসব লকারে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ও বর্তমান মিলিয়ে 300 উচ্চপদস্থ কর্মকর্তার অর্থ সম্পদ, অন্য মূল্যবান নথিপত্র সেফ ডিপোজিট আকারে রেখেছেন বলে তথ্য পেয়েছে দুদক। এর মধ্যে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার নামও লকার আছে। গত 26 জানুয়ারি দুদক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুরের লকারে তল্লাশি করে প্রায় 5 কোটি টাকার সম্পদের সন্ধান পায়, যেগুলো এখন কেন্দ্রীয় ব্যাংকের জিম্মায়। এদিকে আওয়ামী লীগ সরকারের আমল জুড়ে ভারতকে পাঠ্যপুস্তক ছাপানোর কাজ দিয়ে কি পরিমাণের বৈদেশিক মুদ্রা ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখার কথা জানিয়েছে দুদক। এনসিটিভিতে এর আগে অভিযান চালায় দুদকের আরেকটি দল। বাংলাদেশ ব্যাংকের এই অভিযান সম্পর্কে জানবো আমাদের সহকর্মী রাজীব আহমেদের কাছ থেকে। তিনি অপেক্ষা করছেন। রাজীব, কর্মকর্তাদের লকারে যে অনুসন্ধান, এ বিষয়ে সবশেষ কি আপডেট আছে একটু বিস্তারিত করে জানতে চাই। বাংলাদেশ ব্যাংকে ঠিক দুপুর 12:30 নাগাদ দুদকের একটি টিম আসে বাংলাদেশ ব্যাংকের লকার অনুসন্ধানে, এবং এরপর পরে তারা বিভিন্ন প্রক্রিয়া শেষে তারা বাংলাদেশ ব্যাংকে তারা অভিযান পরিচালনা করছেন, এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকে 25 থেকে 30টি লকার আজকে তারা অনুসন্ধান চালানোর চেষ্টা চালাবেন। এবং এই সময় তারা বলছেন যে গত 26শে জানুয়ারি এস.কে. সুরের লকার তল্লাশির সময় যে বিপুল পরিমাণ অর্থ পেয়েছে, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের অন্য কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা বা যাদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ রয়েছে, এরকম অভিযোগিত কর্মকর্তাদের লকারে এরকম অপ্রদর্শিত তথ্য থাকতে পারে, এমন পরিপ্রেক্ষিতে আদালতের অনুমতি ক্রমে আজকে তারা এই অভিযান পরিচালনা করেছেন। এবং তারা জানিয়েছেন যে এই অভিযান পরিচালনায় তারা লকারে কি ধরনের কি পাওয়া যায় সেটা আমাদেরকে তারা জানিয়েছেন, কিন্তু এর আগে তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা দুদক মনে করেছে যে কিছু অনিয়ম বা কিছু দুর্নীতির অভিযোগে কিছু কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে দুদকে, সেসব কর্মকর্তাদের লকারে অপ্রত্যাশিত অর্থ পাওয়ার সুযোগ রয়েছে, এমন একটি ধারণা থেকে দুদক এই অভিযান পরিচালনা করছে। ধন্যবাদ রাজীব। যৌথ বাহিনীর অভিযানে মানবাধিকারকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। বলেছেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে এই অভিযান। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সচিব জানিয়েছেন, মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে উপদেষ্টাদের বৈঠক হবে এবং সেখানে মানবাধিকার ও আইন প্রয়োগের বিষয়টি বৈঠকে গুরুত্ব পাবে। তিনি বলেন, এখন পর্যন্ত যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে সেসব দেশে পরাজিত শক্তির চিহ্ন রাখা হয়নি, তবে বাংলাদেশ এতটা অমানবিক হবে না। যারাই দেশকে অস্বাভাবিক করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। সকলের সাথে আমরা বসবো, একত্রে সবাই বসবো যে কিভাবে আমরা সুষ্ঠুভাবে আইনটা প্রয়োগ করতে পারি দেশে, উইথ স্পেশাল রেফারেন্স টু মানবাধিকার এবং পরিবেশ। এবং আমরা চাই যে আমাদের ভবিষ্যৎ, আগামী সন্তানদের জন্য যেন একটা ভালো ভবিষ্যৎ রেখে যেতে পারি, আমাদের সিস্টেমের মধ্যে যেন একটা গুড প্র্যাকটিস আমরা রেখে যেতে পারি, আয়না ঘর যেন আর তৈরি না হয় কোনোদিন। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহাল করা হচ্ছে। পুলিশ হেডকোয়ার্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যারা আপিল ট্রাইব্যুনালে জয়ী হয়েছেন তাদেরকে চাকরিতে পুনর্বহালের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, আর যারা বরখাস্তের আদেশের বিরুদ্ধে বিভাগীয় আপিল করেননি তাদের বিষয়ে আইনি বাধা থাকায় পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা যায়নি। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহাল সংক্রান্ত 1522টি আবেদন পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত হয়েছে এবং তাদের আবেদনগুলো পর্যালোচনার জন্য গত বছরের আগস্ট মাসে একজন ডিআইজির নেতৃত্বে কমিটি গঠন করা হয়। বকেয়া বেতন ভাতার দাবিতে বিএসএমএমইউ উপাচার্যের অফিসের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি চিকিৎসকরা। তাদের অভিযোগ, গত 7 মাস ধরে কোনো বেতন ভাতা পাননি তারা। সকালে রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জড়ো হয়ে তারা বিক্ষোভ করেন। এ সময় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ চিকিৎসকরা। দাবি করেন, এই বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান তাদের বেতন ভাতা দিচ্ছে না। বেতন ভাতা বন্ধ থাকায় জীবনযাপন করা বেশ কষ্টকর হয়ে পড়েছে। এ বিষয়ে জরুরি ভিত্তিতে উপাচার্যের সহযোগিতাও কামনা করেন আন্দোলনকারী ট্রেনি চিকিৎসকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান তারা। 7 কার্য দিবসের মধ্যে 4 দফা দাবি বাস্তবায়ন না করায় লং মার্চ কর্মসূচি পালন করছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটসের শিক্ষার্থীরা।
সকালে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হয়। পরে জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান নেন। এ সময় তারা দাবির পক্ষে স্লোগান দিতে থাকে এবং অনতিবিলম্বে 10ম গ্রেডে শূন্য পদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি বা বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি, কোর্স কারিকুলাম সংশোধন সহ 4 দফা দাবিতে আন্দোলন করছে তারা। বিক্ষোভকারীরা বলছেন, দীর্ঘ 3 মাস একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন করলেও তাদের দাবি পূরণ করা হয়নি। 7 দিন আসলে কতদিন হয়? আমাদের ভবিষ্যৎ কি? আমাদের দাবি যদি আমরা না মেনে নেয় তাহলে আমরা এই রাজপথ আর ছাড়বো না। 22 তারিখে আমাদের যে গণজামায়াত ছিল, ওই গণজামায়াতে আমরা সবাই উপস্থিত ছিলাম। ওনারা আমাদেরকে আজ তারা মেনে নেয়নি, যার ফলশ্রুতিতে আমরা এখানে সবাই গণজামায়াত আবার করছি, লং মার্চ করছি। আমরা 7 দিনের মধ্যে একাধিকবার মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে, বিভিন্ন দপ্তরে আমরা দৌড়াদৌড়ি করেছি, তারা আমাদের কোন রকম রেসপন্স করেনি। সরকারি বেসরকারি কোনো নিয়োগ নাই, তাহলে আমাদের সরকারি বেসরকারি পদ সৃষ্টি করতে হবে। শাহবাগ মোড়ে আন্দোলনকারী ম্যাথস শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধের চেষ্টা করছে এবং সেখানে সতর্ক অবস্থানে আছে পুলিশ। আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন, আমরা একটু দেখে আসতে চাই কি অবস্থা। রাব্বি, কি অবস্থা দেখছেন, এখনকার পরিস্থিতি সম্পর্কে জানাবেন। বৃষ্টি, সকাল থেকেই ম্যাথসের যারা শিক্ষার্থী আছেন, আন্দোলনকারী যারা কয়েকদিন ধরে এই আন্দোলন করে আসছিলেন, তারা শাহবাগের এই মোড়ে অবস্থান নিয়েছেন এবং তাদের যে দাবি, আপনি জানেন যে শূন্য পদে নিয়োগের দাবি করেছেন, সেই সাথে এই দাবিতে তারা গত কয়েক মাস ধরেই আন্দোলন করে আসছিলেন। তাদের সবশেষ কর্মসূচিটা আমরা একটু জানতে চাই। সবশেষটা একটু বলবেন, আমরা লাইভে আছি, আপনাদের সবশেষ কর্মসূচিটা। আচ্ছা, আমাদের এখানে যে কার্যক্রমটা হয়েছে, এখানে হলো স্বাস্থ্য উপদেষ্টার সহকারীকে এখানে পাঠাইছিল একান্ত সচিবকে। তারা বললো যে আমাদের একটা দাবি নিয়ে তারা কাজ করবে, আগামীকাল বা আজকে। আমরা আমাদের শিক্ষার্থীদের সাথে এখন বসবো। আমরা অনেক আশ্বাস পেয়েছি, 7 দিন, 1 মাস, 3 মাস। শিক্ষার্থীরা এখন আশ্বাস চায় না। আমরা এখন দুই পক্ষ কথা বলবো যেন আমাদের দাবি এখানেই রেজুলেশন আকারে পেশ করা হয়। শুনছিলেন বৃষ্টি যে তারা এখানে তারা অবস্থান নিয়েছেন এবং তারা আজকের মধ্যে একটা সুনির্দিষ্ট একটা প্রতিশ্রুতি চাচ্ছেন, যেই প্রতিশ্রুতিতে বিশেষ করে তাদের নিয়োগ সংক্রান্ত যে জটিলতা, যেই কারণে তারা আন্দোলন করছেন, যে তারা পাশ করে তারা নিয়োগ পাচ্ছেন না, সেই কারণেই তারা কিন্তু 3-4 মাস ধরে রাজপথে তারা আন্দোলন করছেন এবং তাদের এই আন্দোলন সবশেষ এই জায়গায় এসে উপস্থিত হয়েছে যে তারা আজকের মধ্যে একটি ঘোষণা চাচ্ছেন সরকারের তরফ থেকে, বিশেষ করে শূন্য পদে নিয়োগ চাচ্ছেন। শুনছিলাম আমরা, ধন্যবাদ জানাচ্ছি রাব্বি। টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার ময়দান প্রশাসনের কাছ থেকে বুঝে নিয়েছেন মাওলানা সদকান্দ লৌফির অনুসারীরা। দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের কাছ থেকে তারা ময়দান বুঝে নেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদ হোসেন জানিয়েছেন, 5 ফেব্রুয়ারি পর্যন্ত 2 দফায় জুবায়েরপন্থীদের ইজতেমা শেষ হয়, আর আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত সাদপন্থীদের ইজতেমা অনুষ্ঠিত হবে। পরে 18 ফেব্রুয়ারি প্রশাসনকে ময়দান হস্তান্তর করবেন তারা। ইজতেমা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাগেরহাটের ফকিরহাটে ছাত্র জনতার উপরে হামলা সহ নাশকতার ঘটনায় সাবেক 3 এমপি সহ আওয়ামী লীগের 35 নেতাকর্মীর নামে মামলা হয়েছে। শনিবার রাতে রফিকুল ইসলাম মিঠু নামের এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি দায়ের করেন এবং আসামিদের মধ্যে রয়েছেন বাগেরহাট 1 আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট 2 আসনের সাবেক সংসদ সদস্য শেখ সাহান নাসের তন্ময় এবং সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান। বাকিরা আওয়ামী লীগ, যুবলীগ সহ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এর মধ্যে সাবেক এসপিকে গ্রেফতার দেখানো হয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে রংপুরে গণশুনানি চলছে। হাজারো মানুষ এতে অংশ নিয়েছেন। আরও জানবো আমাদের সহকর্মী সরকার মেজহারুল মান্নানের কাছ থেকে, তিনি অপেক্ষা করছেন। মেজহার, এই গণশুনানির বিষয়ে জানতে চাচ্ছি, অর্থাৎ বক্তারা কি বললেন বা বলছেন। মাজহার, আপনাকে আমরা দেখতে পাচ্ছি, এই যে গণশুনানি চলছে, গণশুনানিতে বক্তারা কি বলছেন সেটি আমাদেরকে জানাবেন। আপনি আমার কথা শুনতে পেয়ে থাকলে। জি, শীর্ষক একটি গণশুনানি, এরই মধ্যে এখানে লোকজন আপনি দেখছেন যে আসতে শুরু করেছে। রংপুরের যে কাউনিয়ার তিস্তা যে ব্রিজ পয়েন্ট আছে এবং ব্যারেজ যে তিস্তা সেতু পয়েন্ট আছে, সেখানে কিন্তু এখনই এরই মধ্যে শুরু হয়ে গেছে। আমি যদি একটুখানি দেখাতে পারি যে বিপুল পরিমাণ মানুষ এরই মধ্যে এই তিস্তার যে পার, সেই পারে একত্রিত হয়েছে এবং তাদের যেটি দাবি যে দীর্ঘ সময়ে এই যে তিস্তা নিয়ে যে টালবাহনা হয়েছে, এই তিস্তা আজকে শুকিয়ে 2 পার
দুই পারের মানুষ যে হাজার হাজার মানুষ যে উদ্বাস্তু হয়, প্রতিনিয়ত যে উদ্বাস্তু হয় হাজার হাজার মানুষ, এবং এই তিস্তা খননের দাবি যে দীর্ঘদিনের, এবং এখান থেকে হাজার হাজার মানুষ যে নানাভাবে বঞ্চিত হয়ে এখন দিনহীন জীবন যাপন করে। আজকের এই গণশুনানিতে অংশ নিয়ে তারা যদি বলতে চান যে তিস্তা যে মহাপরিকল্পনার কথাটি বলা হচ্ছে, সেই মহাপরিকল্পনা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যেন শুরু হয়, সেই দাবিটি তারা করছেন। এবং একই সাথে তারা যেটা দাবি করছেন যে একই সাথে তাদের যেটা দাবি যে এই গণশুনানি, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যেন উদ্বোধন করে, সেই দাবির জন্যই কিন্তু এই গণশুনানি আয়োজন হয়েছে। এবং এখানে আজকে গণশুনানিটি চলছে, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আপডেট জানাবো। ধন্যবাদ মাজহার। দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির বাজিমাতের পর এখন আলোচনায় কে হবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উঠে আসছে বেশ কয়েকজন নেতার নাম। সবচেয়ে আলোচিত অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে জায়ান্ট কিলার হিসেবে পরিচিত পাওয়া প্রবেশ সিংহ বর্মা, বিজেন্দ্র গুপ্ত, সতীশ উপাধ্যায়, মনজিন্দর সিং শীর্ষা, হরিশ খুরানার মতো আলোচিত নেতাদের নামও উচ্চারিত হচ্ছে বেশ জোরে সোরেই। দিল্লির ক্ষমতায় পালাবদল, ২৭ বছরের খরা ঘুচিয়ে বিজেপির মসনদ নিশ্চিত হলেও সেখানে কাকে বসাতে যাচ্ছে দলটি এখনও তা প্রকাশ করা হয়নি। অমিত শাহ, জেপি নাড্ডা সহ শীর্ষ নেতারা এরই মধ্যে রাজধানীর সরকারের রূপরেখা তৈরির তোড়জোড় শুরু করেছেন। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জন। উঠে আসছে বেশ কয়েকজন নেতার নাম। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে আলোচনায় রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী সাহিব সিংহ বর্মার ছেলে প্রবেশ সিংহ বর্মা। এরই মধ্যে সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে পেয়েছেন জায়ান্ট কিলার উপাধি। শোনা যায় দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার প্রত্যাশায় লোকসভা নির্বাচনে প্রার্থী হননি তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন দিল্লির বিধানসভার সাবেক বিরোধী দলীয় নেতা বিজেন্দ্র গুপ্ত। আবগারির দুর্নীতি ইস্যুতে পার্লামেন্টে সদ্য সাবেক সরকারকে কোণঠাসা করে নজর এসেছিলেন তিনি। দিল্লি বিজেপির সাবেক সভাপতি সতীশ উপাধ্যায়ের নামও উচ্চারিত হচ্ছে সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে। বিজেপির কেউ কেউ অবশ্য বলছেন পাঞ্জাবের ভোটারদের নজর কাটতে শিখ নেতা ও বিজেপির ন্যাশনাল সেক্রেটারি মানজিন্দার সিংহ শীর্ষাকেও বেছে নেওয়া হতে পারে। সাবেক মুখ্যমন্ত্রী মদনলাল খুরানার পুত্র হরিশ খুরানাও মুখ্যমন্ত্রী পদের দাবিদার বলে মত বিজেপির একাংশের। আলোচনায় আছেন হর্ষ মালহোত্রা, মনোজ তিওয়ারি, বানসুরি স্বরাজের মতো লোকসভার এমপিরাও। তবে বিজেপি নেতারা জানিয়েছেন আলোচনায় যার নামই থাকুক চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।